নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা কম্পিটিটিভ এক্সামের পলিটিতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমনকি আমাদের সকলের জানা উচিত, কারণ আমরা ভোট দিয়ে সরকার গঠন করছি। তাই অবশ্যই কিন্তু এই বিষয়টা আমাদের সকলের জানা উচিত। তো আজকের আমাদের টপিক যে কাউন্সিল অফ মিনিস্টার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বা ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদ। আমরা জানি যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং ভারতবর্ষে নতুন মন্ত্রী পরিষদ গঠন হতে চলেছে। তো নতুন মন্ত্রী পরিষদ শপথ গ্রহণের আগে আমরা এই কাউন্সিল অফ মিনিস্টারটাকে দেখে নেব, বা ভারতবর্ষের মন্ত্রী পরিষদ নিয়ে আজকের ভিডিওতে সমস্ত বিষয়টিকে দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদ। আমরা জানি যে অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024 শেষ হয়েছে এবং তার ফলাফল প্রকাশিত হয়েছে গত 4 জুন। আর এই ফলাফলের পরেই সামনে এসছে যে এনডিএ জোট, অর্থাৎ বিজেপি যে জোটের নেতৃত্ব দান করে, সেই এনডিএ জোট ভারতবর্ষে ক্ষমতায় আসতে চলেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করতে চলেছেন। কিন্তু তিনি এবারে বা বিজেপি এবারে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, জোট সঙ্গীদের ওপর ভর করে সরকার গড়তে চলেছে। অর্থাৎ সরকারে গড়ার পরেও কতদিন যে এই সরকার জোট সঙ্গীদের সঙ্গে নির্ভর করে চলবে তাও কিন্তু সন্দেহ আছে। জোট সঙ্গীদের মনোমালিন্য হলেই কিন্তু সরকার থেকে তারা সমর্থন তুলে নেয়, তখনই কিন্তু সরকার মায়ের ভোগে যাবে। এখন ভবিষ্যতের কথা, ভবিষ্যতে এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তার মন্ত্রী পরিষদের সঙ্গে শপথ বাক্য পাঠ করতে চলেছেন। আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে ভারতবর্ষের সংবিধানে প্রধানমন্ত্রিত্ব নিয়ে কি বলা আছে। তো আজকে প্রধানমন্ত্রিত্ব নিয়ে বলবো না, আজকে বলবো প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদ নিয়ে বা মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে। তো আজকের ভিডিও কি বললাম, কাউন্সিল অফ মিনিস্টার। এখন কাউন্সিল অফ মিনিস্টার কীভাবে গঠিত? কাউন্সিল অফ মিনিস্টার গঠিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর তার সাথে তার মন্ত্রিসভার সদস্যরা, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা সকলকে নিয়ে কিন্তু এই কাউন্সিল অফ মিনিস্টার গঠিত। এখন মেনলি কী হয় যে ভারতবর্ষের সাংবিধানিক প্রধান আমাদের রাষ্ট্রপতি, কিন্তু ভারতবর্ষের আসল ক্ষমতার অধিকারী কিন্তু এই আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নামে ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করেন। এখন এই প্রধানমন্ত্রী শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সাহায্য করেন তার মন্ত্রী পরিষদ, অর্থাৎ তার মন্ত্রী পরিষদের সাহায্যেই কিন্তু বা সহযোগিতায় প্রধানমন্ত্রী ভারতকে শাসন করেন। অর্থাৎ ভারত শাসন বা শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে সাথে কিন্তু তার মন্ত্রী পরিষদের প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ আছে বা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব কিন্তু আছে। এখন ভারতীয় সংবিধানে এই মন্ত্রী পরিষদ নিয়ে কি বলা হচ্ছে? ভারতীয় সংবিধানের আর্টিকেল 74 থেকে 78 নম্বর ধারায় এই সংবিধানে স্থান দেওয়া হয়েছে এই মন্ত্রী পরিষদকে বা কাউন্সিল অফ মিনিস্টার্সকে। এখন একজন ব্যক্তি কখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করতে পারবেন বা প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য হতে পারবেন? মেনলি কোয়ালিফিকেশন কি? মাস্ট বি অ্যান ইন্ডিয়ান, বলেছি একজনকে ভারতীয় হতেই হবে, বিদেশিরা কিন্তু ভারতবর্ষের মন্ত্রিত্ব পাবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা লাগবে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার বাকি সদস্যদের জন্য কিন্তু সেম যোগ্যতা লাগবে। প্রথমেই কি বললাম, তাকে অবশ্যই ভারতীয় হতে হবে, তার ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। আমরা জানি যে মন্ত্রিসভা গঠিত হয় লোকসভা নির্বাচন থেকে, আর লোকসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, অর্থাৎ কেন্দ্র সরকারের মন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স 25 বছর হতেই হবে। এখন কিভাবে গঠিত হয় আমরা জানি যে প্রথমে লোকসভা নির্বাচন হয়, তার ফল প্রকাশ হয়, আর ফল প্রকাশের পরে যে দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়, অর্থাৎ 543টা আসনের মধ্যে 272টা আসনে জয়লাভ করে, তারা ম্যাজিক ফিগার পায়, তারাই সরকার গঠন করে। এখন যদি কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন জোট সঙ্গীদের সাহায্যে কিন্তু সে জোট সরকার গঠন করতে পারে। এখন
এই যে দল যারা নির্বাচনে জিতেছে তাদের মধ্যে একজন লিডার হন, তিনি হন প্রধানমন্ত্রী। আর এই প্রধানমন্ত্রী ঠিক করেন যে কোন কোন এমপি তার মন্ত্রিসভায় স্থান পাবে। বিশেষ করে কি হয় যে সবসময় জয়ী দলের এমপিরাই কিন্তু বা তার জোট সঙ্গীরাই কিন্তু প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় স্থান পান বা প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মন্ত্রী হন। এখানে বললাম কি যে মন্ত্রী হতে গেলে তাকে লোকসভার সদস্য হতে হবে, কিন্তু সবসময় যে লোকসভার সদস্য হতে হবে তা নয়, রাজ্যসভার এমপিও কিন্তু মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পেতে পারেন। কিন্তু যখন তিনি রাজ্যসভার মন্ত্রী হবেন তখন তিনি কিন্তু যেহেতু মন্ত্রী তিনি লোকসভাতেও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র মন্ত্রী হিসাবে। কিন্তু যখন ভোটাদান চলবে বা লোকসভার ভিতরে বা রাজ্যসভার ভিতরে ভোটদান চলবে, তিনি যে কক্ষের এমপি সেই কক্ষেই কিন্তু ভোটদান করতে পারবেন। অর্থাৎ তিনি রাজ্যসভা থেকে যদি মন্ত্রী হন লোকসভায় অংশগ্রহণ করতে পারবেন ঠিকই, কিন্তু যখন ভোটদান হবে তখন তিনি কিন্তু রাজ্যসভা থেকেই ভোট দিতে পারবেন, লোকসভা থেকে ভোট দিতে পারবেন না। নেক্সট কি এখন বলা হলো কি যে মন্ত্রী হতে গেলে হলে লোকসভার সদস্য হতে হবে বা রাজ্যসভার সদস্য হতে হবে, কিন্তু বাইরের কোনো ব্যক্তি কি মন্ত্রী হতে পারবে? ভারতবর্ষের সংবিধানে এরকম বলা আছে যে কোনো ব্যক্তি যিনি লোকসভার সদস্য নয়, রাজ্যসভার সদস্য নয়, তিনিও কিন্তু মন্ত্রিত্ব হতে পারবেন। যেমন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন তেমনি তিনি কিন্তু অন্য মন্ত্রিত্ব পাবেন, কিন্তু তাকে অবশ্যই মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর 6 মাসের মধ্যে হলে লোকসভা আসন কিংবা রাজ্যসভা আসন যে কোনো যে কোনো আসন থেকে কিন্তু জিতে এমপি হয়ে আসতে হবে। এমপি যদি তিনি না হতে পারেন তাহলে কিন্তু তার মন্ত্রীপদ চলে যাবে। এখন এই যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা কীভাবে শপথ গ্রহণ করেন? এখন ভারতবর্ষের নির্বাচনের পরে মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করেন কে? পাঠ করান রাষ্ট্রপতি পাঠ করান। মেনলি কি হয় যে প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির কাছে যান যে আমার সরকার গড়ার ক্ষমতা আছে, মেজরিটি আছে বা ম্যাজিক ফিগার আছে, আমি মন্ত্রিসভা গঠন করতে চাই বা মন্ত্রিসভার জন্য শপথ গ্রহণ করতে চাই। রাষ্ট্রপতি তখন প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান এবং প্রধানমন্ত্রী যে সমস্ত ব্যক্তিকে মন্ত্রী হবে বলে ঠিক করেন তাদেরকেও কিন্তু প্রধানমন্ত্রীর পরে তিনি শপথ গ্রহণ করান। অর্থাৎ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা একসাথে রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন মন্ত্রী হিসাবে। এখন যদি দেখা যায় যে 5 বছরের সরকার চলছে, মাঝখানে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী বা কোনো এমপিকে প্রধানমন্ত্রী মন্ত্রী করতে চাইলেন, তখন কী হবে? তখন কিন্তু প্রধানমন্ত্রী যে কজনকে মন্ত্রী হিসেবে রেকমেন্ড করবে সেই কজনই কিন্তু পার্সোনালি রাষ্ট্রপতির কাছে যে শপথ গ্রহণ করে আসবেন। এখানে কিন্তু সে আগের মতো করে যে প্রধানমন্ত্রী নেবেন বাকি পরপর সবাই নেবেন তা নয়, যে কজন দরকার তারাই কিন্তু রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ বাক্য পাঠ করে আসবেন। এখন এই যে কে কোন মন্তব্য নেবে সেটা কীভাবে ঠিক হয় বা কে ঠিক করে? এখন যে সরকার গঠন করছে সে সরকারের নেতা তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী কিন্তু একমাত্র ক্ষমতার অধিকারী যিনি ঠিক করবেন যে কোন এমপি কোন দপ্তর পাবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় কারা স্থান পাবে এবং কোন মন্ত্রী কোন মন্তব্য পাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। প্রধানমন্ত্রী সবসময় তার নিজের পছন্দমতো বা যাদেরকে তিনি যোগ্য মনে করেন তাদেরকেই কিন্তু তিনি মন্ত্রী হিসাবে ঠিক করেন এবং তারাই মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে। এমন কি প্রধানমন্ত্রী কোনো মন্ত্রীকে ইচ্ছা করে তাকে বলতে পারেন যে তুমি পদত্যাগপত্র দাও। এখন প্রধানমন্ত্রী যখন তাকে নির্দেশ দেয় তাকে অবশ্যই পদত্যাগপত্র দিতে হবে। আবার এমন হতে পারে যে সরকার গঠন হয়ে যাওয়ার পরেও 2-3 মাস বাদে বা 2 বছর বাদেও প্রধানমন্ত্রী তার পছন্দের মতো কোনো ব্যক্তিকে নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারেন। সেটাও কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে প্রধানমন্ত্রীর নিজের ইচ্ছার ওপরে। এখন টার্ম বা মেয়াদ, এই কেন্দ্রীয় মন্ত্রিসভার মেয়াদ কত? আমরা জানি যে একটি লোকসভার মেয়াদ 5 বছর, আর লোকসভার এমপিরা সাধারণত মন্ত্রী হন। যখন লোকসভার এমপিরা মন্ত্রী হন তাহলে তার মেয়াদ কিন্তু 5 বছর, অর্থাৎ 5 বছর পরে কিন্তু তার মন্ত্রিত্ব চলে যাবে। যদি কোনো ব্যক্তি রাজ্যসভা থেকেও মন্ত্রী হন তাহলে তার মন্ত্রী হওয়ার পরে যখনই লোকসভা ভেঙে যাবে তখন কিন্তু তার মেয়াদ শেষ হয়ে যাবে। আবার এই মেয়াদ নির্ভর করছে প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর। প্রধানমন্ত্রী 5 বছর হওয়ার আগে কিন্তু তার কোনো মন্ত্রিসভা সদস্যের মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে বলতে পারেন। অর্থাৎ পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রীর নিজের ইচ্ছার উপর। এখন রেজিগনেশন পদত্যাগ কিভাবে করা হয়? আমরা জানি যে যখন লোকসভার 5 বছরের মেয়াদ শেষ হয়ে যায় তখন আগে যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র দান করেন, তখন তার সরকার কিন্তু পুরো পদত্যাগ হয়ে গেল। অর্থাৎ
রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যে যদি পদত্যাগপত্র দেন তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে তার মন্ত্রিসভা সকলেই কিন্তু পদত্যাগ দেওয়া হয়ে গেল। পার্সোনালি কাউকে গিয়ে পদত্যাগ দিতে হবে না, প্রধানমন্ত্রী দিলেই কিন্তু পুরো মন্ত্রিসভা ভেঙে যাবে, ওই মন্ত্রিসভা আর কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি পদত্যাগপত্র দেন কিংবা প্রধানমন্ত্রী থাকাকালীন যদি তার মৃত্যু হয় তাহলে পুরো মন্ত্রিসভা ভেঙে যাবে, সেই মন্ত্রিসভা কিন্তু আর কাজ করতে পারবে না। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দেওয়ার পর অন্য মন্ত্রিসভার সদস্যদেরকে পৃথকভাবে পদত্যাগপত্র দেওয়ার দরকার নেই, এমনি কিন্তু তাদের ক্ষমতা চলে যাবে। এখন কি হয়, রেজিগনেশন টু প্রেসিডেন্ট বাই পিএম অ্যাডভাইস, অর্থাৎ প্রধানমন্ত্রী যদি বলেন যে কোনো মন্ত্রীকে তুমি পদত্যাগপত্র দাও তাহলে কিন্তু সে নিজে পার্সোনালি রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র দিয়ে আসেন। আবার অনেক মন্ত্রী আছে যারা নিজেদের ইচ্ছায় মন্ত্রিত্ব ছেড়ে দেন, তখনও কিন্তু তাকে পার্সোনালিভাবে রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র দিয়ে আসতে হবে। এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে মন্ত্রিসভা গঠন হবে বা মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ বাক্য পাঠ করবেন, তারা দেখবেন বিভিন্ন দপ্তর পাবে, আর সেখানে কিন্তু 3 ধরনের মন্ত্রিত্বর কথা বলা আছে আমাদের ভারতের সংবিধানে। একটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার বা পূর্ণমন্ত্রী, নেক্সট হচ্ছে দ্য মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, আর 3 নাম্বার আছে ডেপুটি মিনিস্টার বা প্রতিমন্ত্রী। আমরা শুনি কিন্তু আমরা জানি না কোনটা পূর্ণমন্ত্রী, কোনটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী আর কোনটা প্রতিমন্ত্রী। এখন এখানে আমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার বা পূর্ণমন্ত্রী, কথার সঙ্গে বুঝতে পারছি যে তিনি হচ্ছে পুরোপুরি একটা মন্ত্রী, মানে সমস্ত ক্ষমতা তার কাছে আছে। এই পূর্ণমন্ত্রী কারা হন, যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক আছে যেমন স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, রেল মন্ত্রক, অর্থ মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, এই সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরের জন্য কিন্তু একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী চাই, অর্থাৎ পূর্ণমন্ত্রী চাই, সম্পূর্ণ একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চাই। আর এই সব মন্ত্রীদের জন্যই কিন্তু ক্যাবিনেট মিনিস্টার বা তারাই হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। এদের কাজ কি, এদের মেন কাজ হচ্ছে মেক ইম্পর্টেন্ট ডিসিশন অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সমস্ত মন্ত্রকের মন্ত্রীরাই কিন্তু নেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। অর্থাৎ যে কোনো আইন বা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী এই সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরের পূর্ণ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। নেক্সট, মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, যেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট মিনিস্ট্রি। আগে কি বললাম, পূর্ণমন্ত্রী হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রক, কিন্তু এমন কতকগুলি মন্ত্রক আছে সেগুলি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই তাদের জন্য পূর্ণমন্ত্রীর দরকার নেই। যেহেতু পূর্ণমন্ত্রীর দরকার নেই, তাই পূর্ণমন্ত্রীর থেকে কম গুরুত্বপূর্ণ বা কম ক্ষমতার অধিকারী যে মন্ত্রিত্ব সেটা হচ্ছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। যেমন ক্রীড়া দপ্তর, যুব কল্যাণ দপ্তর, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অতটাও নয় সরকারের ক্ষেত্রে, তাই সরকার এখানে পূর্ণমন্ত্রী না দিয়ে একজন করে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী দিয়ে রেখেছেন। নেক্সট, ডেপুটি মিনিস্টার বা প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী কি, বুঝতেই পারছি প্রতিমন্ত্রী মানে সহযোগী একটা, অর্থাৎ হেল্পিং মিনিস্টার অফ ক্যাবিনেট মিনিস্টার। এই যে যারা পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্টার তারা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ মন্ত্রক নিয়ে বসে আছেন এবং এই সমস্ত মন্ত্রকগুলি খুবই গুরুত্বপূর্ণ। একজন পূর্ণমন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু এই মন্ত্রক চালানো অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ এই পূর্ণমন্ত্রীকে তাদের নিজের মন্ত্রক ছাড়াও কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয় বা চালাতে হয়। তাই তাদের কাজ কিছুটা কম করার জন্য, তাকে ভাগ করে দেওয়ার জন্য কিন্তু এই ক্যাবিনেট মিনিস্টাররা যে সমস্ত মন্ত্রকে আছে সেই মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়। অর্থাৎ প্রতিমন্ত্রীর কাজ কি, পূর্ণমন্ত্রীদেরকে তাদের মন্ত্রকে সাহায্য করা। এই যে 3টে অর্ডার, সবার উপরে পূর্ণমন্ত্রী, তারপরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী আর প্রতিমন্ত্রী, এদের কিন্তু ক্ষমতা এই অর্ডার অনুযায়ী, এমনকি এদের বেতন বা সুবিধাও কিন্তু এই অর্ডার অনুযায়ী। এ তো গেল সংবিধানের কথা। সংবিধানের বাইরেও আরও 2টি মন্ত্রিত্ব নিয়ে আমরা আমাদের রাজনীতিতে দেখতে পাই, যার মধ্যে একটি হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার অর্থাৎ উপপ্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রীর কথা বলা আছে কিন্তু উপপ্রধানমন্ত্রীর কথা বলা নেই, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী কথাটা ভারতবর্ষে সংবিধানে অন্তর্ভুক্ত নেই, কিন্তু আমরা দেখতে পাই এই উপপ্রধানমন্ত্রীর কথাটা। অ্যাকচুয়ালি উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টি করা হয়েছে রাজনীতির স্বার্থে। যখন কোনো পার্টি সিঙ্গেল মেজরিটি পায় না তখন তাদেরকে কি করতে হয়, জোট সরকারের বা জোট সঙ্গীদের সাহায্যে সরকার গঠন করতে হয়, এবং জোট সরকারে যে জোট সঙ্গীদের মনোমালিন্য যাতে না হয় তাদের মান রাখার জন্য কিন্তু এই উপপ্রধানমন্ত্রী পদটি তৈরি করা হয়েছে রাজনীতির স্বার্থে।
যাতে জোট সঙ্গীদেরকেও মেন পার্টির সাথে সমতুল্য পদ দেওয়া হয়। অর্থাৎ উপপ্রধানমন্ত্রী পদটা নাম শুনলে মনে হবে যে সেটা প্রধানমন্ত্রীর সমতুল্য, কিন্তু এটা কোনো দিনই প্রধানমন্ত্রীর সমতুল্য নয়। প্রধানমন্ত্রী পদটা কিন্তু সবারই উপরে, বরং উপপ্রধানমন্ত্রী পদটি সমতুল্য ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের বা স্বরাষ্ট্রমন্ত্রীর সমান। নেক্সট হচ্ছে কিচেন ক্যাবিনেট, অর্থাৎ রান্নাঘরের মন্ত্রী। এটা কি? এটা হচ্ছে ইনার ক্যাবিনেট, অর্থাৎ এই যে ক্যাবিনেট মিনিস্টার আছে, অর্থাৎ পূর্ণমন্ত্রী আছে, এই পূর্ণমন্ত্রীদের মধ্যেও আবার 3-4টে মন্ত্রী আছে যারা সবথেকে গুরুত্বপূর্ণ, যাদের দেশ চালানোর ক্ষেত্রে তাদের সব সময় তাদের যোগদান থাকবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, এই যে 2-4 জন, এই 2-4 জনকে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী কিচেন ক্যাবিনেট গঠন করেন, যারা প্রধানমন্ত্রীর সবসময় চারিদিকে ঘোরাঘুরি করেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাদের সাহায্য নেন বা তাদের সাথে পরামর্শ নেন। বিশেষ করে এগুলো হয় কি, প্রধানমন্ত্রীর ফেভারিট বা প্রধানমন্ত্রী যাদেরকে যোগ্য মনে করেন তারাই কিন্তু এই কিচেন ক্যাবিনেটের অন্তর্ভুক্ত হন। এটাও কিন্তু সংবিধানে বলা নেই, এটাও প্রধানমন্ত্রী নিজের স্বার্থে এই টার্মটিকে ব্যবহার করেন। নেক্সট, মন্ত্রিসভা বা কাউন্সিল অফ মিনিস্টারের কাজ কি, ফাংশন কি? হেল্প পিএম টু রুল নেশন। আমরা বললাম প্রধানমন্ত্রী ভারতের শাসন পরিচালনা করেন, অর্থাৎ তিনি রাষ্ট্রপতির নামে সারা দেশে শাসন পরিচালনা করেন। আর এই মন্ত্রিসভার বা মন্ত্রিপরিষদের কাজ হচ্ছে প্রধানমন্ত্রীকে তার কাজে সাহায্য করা। নেক্সট কি? টু সেভ দ্য ইন্ডিয়াস ডেমোক্রেসি রিপাবলিক, অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে এই মন্ত্রিসভারও কাজ কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌম, এমনকি সমাজতন্ত্রকে রক্ষা করা, তার সাথে ভারতবর্ষের অখণ্ডকে রক্ষা করা, আর ভারতবর্ষের সংবিধানকে সম্মান রেখে সারা দেশের শাসন পরিচালনা করা। নেক্সট কি? রেসপন্সিবল টু লোকসভা, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ লোকসভার কাছে সবসময় দায়বদ্ধ থাকেন, কারণ লোকসভা থেকে তারা কিন্তু মন্ত্রিপরিষদে স্থান পেয়েছে। অর্থাৎ দেশের যে কোনো ইস্যুতে কিন্তু প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিপরিষদকে বিরোধীদের মুখোমুখি হতে হবে এবং বিরোধীদের যে কোনো প্রশ্নের কিন্তু জবাব দিতেই হবে। নেক্সট কি? পাস বিল অ্যান্ড বাজেট, এই যে মন্ত্রিসভার সদস্যরা তাদের যে নির্দিষ্ট মন্ত্রক আছে সেই মন্ত্রকের অনুযায়ী তারা পার্লামেন্টে বিল পাস করেন, এমনকি বাজেট পাস করেন। আর এই বাজেট বা বিল পাস করার সময়ও কিন্তু তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ নিতে হয়। নেক্সট কি? কনসাল্ট উইথ প্রেসিডেন্ট, আমরা জানি ভারতবর্ষের রাষ্ট্রপতি বিভিন্ন সাংবিধানিক পদে কিন্তু ব্যক্তিদেরকে অ্যাপয়েন্ট করেন, যেমন ক্যাগকে করেন, অ্যাটর্নি জেনারেলকে করেন, ইউপিএসসির চেয়ারম্যানকে করেন, ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানকে করেন, এমনকি বিভিন্ন রাজ্যের রাজ্যপালকেও করেন। এই প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিসভা এইসবের ক্ষেত্রে বা এইসব অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে রেকমেন্ড করেন, অর্থাৎ রাষ্ট্রপতি নিজে কিছু করে না, মন্ত্রিসভা যা বলে তাই করে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি মন্ত্রিসভার কাজ, মন্ত্রিসভার যোগ্যতা, মন্ত্রিসভার যে রেজিগনেশন বা মন্ত্রিসভার শপথ গ্রহণ সবই কিন্তু তুলে ধরলাম। ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন, বলতে হবে যে ভারত সরকারের পুলিশ বিভাগ কোন মন্ত্রকের আন্ডারে? উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।